ক্লিনিক্যাল ক্লাসে যেসব অ্যাসেসমেন্ট গুলো করি বা পরীক্ষাগুলো করি তার একটা নির্দিষ্ট নিয়ম আছে, যেমন কিভাবে এনিমিয়া দেখবো, কিভাবে লিভার স্প্লিন পালপেট করবো, কিভাবে পারকাস করবো চেস্ট, সব একটা নিয়মের মধ্যে আছে, সবাই এই নিয়মটা ফলো করে। ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্টের মধ্যে কিন্তু বাচ্চা কি করবে সেই অনুযায়ী আমাকে কাজটা করতে হয়, যার জন্য এটা একটু ট্রাবলসাম, যে বাচ্চা কি করবে, তার বিহেভিয়ার এখন কি করবে, হ্যাঁ সেটাই আবার ক্লু দিবে যে বাচ্চাটার ডেভেলপমেন্টাল এজ কতটুকু, বাচ্চাটার ক্রোনোলজিক্যাল এজ কতটুকু, সেই সম্পর্কে আমরা আইডিয়া পাবো। এই কারণে এটা একটু সমস্যা, যে বাচ্চা কি করবে আমাকে সেইভাবে রেসপন্স করতে হবে। আমি হয়তো এটা মনে মনে আশা করছি যে বাচ্চা এরকম করবে, বাচ্চা ওরকম করে না। এই কারণে আমরা প্রথমে হচ্ছে ডেভেলপমেন্টাল হিস্ট্রিটা কি কি জিনিস থাকে, কি কি আমাদের জিজ্ঞেস করতে হয় সেই জিনিসটা জানতে হবে, এবং প্রসিডিউরটা কি পরে আমরা একটা দুটো ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করব। ডেভেলপমেন্টাল হিস্ট্রিতে আমরা জানতাম কি অ্যাচিভমেন্ট অফ এজ অ্যাপ্রোপ্রিয়েট ডেভেলপমেন্টাল মাইলস্টোন, ডোমেইন ওয়াইজ আমরা দেখার চেষ্টা করব, টাইমলি অ্যাটেন্ড অর ডিলে, মানে সে টাইমলি অ্যাটেন্ড করেছে কিনা সেটা বোঝার চেষ্টা করব, এবং whether it is delayed or not, দুটো জিনিস আমাদের দেখতে হবে। এক হচ্ছে ডোমেইনগুলো কি কি, এবং ডোমেইনগুলো অনুযায়ী কি কি ডেভেলপমেন্টাল মাইলস্টোন সে অ্যাচিভ করলো সেটা দেখা, এবং সেটা টাইমলি কিনা, যেটা 5 মাসে হয় সেটা 5 মাসে হলো কিনা, অথবা সেটা ডিলেইড কিনা, এই জিনিস দুটো আমরা দেখি ডেভেলপমেন্টাল হিস্ট্রিতে। হিস্ট্রি নেওয়ার সময় জিজ্ঞেস করি, হ্যাঁ যে এই বাচ্চা 1 বছরের বাচ্চা এখন 4 বছরে তার কি ছিল, 4 মাসে তার কি ছিল, 6 মাসে কি ছিল, এই জিনিসটা আমরা যখন জিজ্ঞেস করি মাকে ধরে ধরে ডোমেইন ওয়াইজ, সেটাই হবে হিস্ট্রি। ডোমেইনস অফ ডেভেলপমেন্ট, আমরা আগে থেকেই জানি যে ডেভেলপমেন্টাল যে ডোমেইনগুলো আছে 4টা প্রধান ডোমেইন, এগুলোকে অনেকভাবে আরো বড় করা হয়, বিভিন্নভাবে নাম দেওয়া হয়, তবে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে আমরা এই 4টা হেডিংয়েই পড়তে সুবিধা। এক হচ্ছে গ্রস মোটর, 2 ফাইন মোটর অ্যান্ড ভিশন, 3 হচ্ছে হিয়ারিং অ্যান্ড স্পিচ, 4 হচ্ছে সোশ্যাল অর কগনিটিভ। অনেকে ফাইন মোটর আর ভিশনকে আলাদা করে ফেলেন, অনেকে হিয়ারিং স্পিচকে আলাদা করেন, স্পিচকে অনেকে বলেন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, সোশ্যাল বিহেভিয়ার, কগনিটিভ অথবা অ্যাডাপটিভ প্লে, বিভিন্ন নামে এটাকে আরো 5টা 6টা ভাগে ভাগ করেন, এবং সেটা অন্য জায়গায় এবং পোস্ট গ্রাজুয়েশনে লাগবে। আমরা আন্ডার গ্রাজুয়েট লেভেলে এই 4টা ডোমেইনই শিখবো, এর বাইরে যাব না। গ্রস মোটর, ফাইন মোটর অ্যান্ড ভিশন, হিয়ারিং অ্যান্ড স্পিচ, সোশ্যাল অর কগনিটিভ। হ্যাঁ, ফাইন মোটর যেগুলো আছে, সূক্ষ্ম কাজ করতে গেলে আমাদের চোখের দৃষ্টির প্রয়োজন হয়, এই ভেবেই এই দুটাকে একসাথে রাখা হয়। আবার আমরা যদি কানে না শুনতে পারি তাহলে ভাষা শিখবো না, এই কারণেই এই দুটাকে একসাথে রাখা হয় এইভাবেই। সুতরাং আমরা যেটা করব যে ডোমেইন হিসাবে এই 4টা ডোমেইনকে আমরা, আচ্ছা এবার আমরা কিছু বললা কেউ জয়েন করতে চাচ্ছে স্যার, পারছো না কেউ? বুঝি নাই, আবার একটু বলো। মানে জয়েন করতে চাচ্ছে, পারছে না। আমি তো দিয়ে দিলাম সবই, আসতেছে দিয়ে দিচ্ছি, হয়ে যাবে আস্তে আস্তে, অসুবিধা নেই। আচ্ছা, আমরা যে ডোমেইন 4টা দেখলাম, 4টা ডোমেইনের মধ্যে কি মাইলস্টোন কোনগুলো সেগুলো আমাদের একটু জানতে হবে, যে কোনগুলো ধরে ধরে আমরা দেখবো, কোনগুলো মাকে জিজ্ঞেস করব, কখন কোনটা হয়। সবগুলো হয়তো আমাদের মনে রাখা সম্ভব হবে না, আবার এক একজন এক একটা আগে পরে করে, কিন্তু আমরা আগে কিগুলো দেখি, মানে গ্রস মোটর ডেভেলপমেন্ট কোনগুলো সেগুলো আগে আমরা জানি, যেগুলোকে গ্রস মোটর বলে, কোনটাকে ফাইন মোটর বলে, এই জিনিসগুলো আগে জানি, তারপরে আমরা কোনগুলো নিব, কোন সময়ের সাথে নিব সেগুলো আমরা বলবো। আচ্ছা, গ্রস মোটর স্কিলস যেগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে নেক কন্ট্রোল, সিটিং উইদাউট সাপোর্ট, সিটিং উইথ সাপোর্ট, ক্রলিং, স্ট্যান্ডিং উইথ সাপোর্ট, স্ট্যান্ডিং উইদাউট সাপোর্ট, ওয়াকিং উইদাউট সাপোর্ট, রানিং, ওয়াকিং আপ স্টেয়ার্স, স্ট্যান্ড মোমেন্টারিলি অন ওয়ান। এখানে কি একটু ভুল হয়ে যাচ্ছে না স্যার? 6 মান্থে সিটিং উইথ সাপোর্ট হবে না? আমি বলছি আমি আস্তে আস্তে আসতেছি, আগে আমরা জিনিসগুলো জানি। হ্যাঁ, আগে এই জিনিসগুলো জানি, কোনগুলো গ্রস মোটর ডেভেলপমেন্ট সেগুলো আমরা আগে জানি, তারপরে এগুলোকে আমরা এডিট করে মনে রাখার জন্য কি করব সেটা আমি বলে দিচ্ছি, কারণ সব মনে রাখা যাবে না। এরকম 4টা ডোমেইনের মধ্যে যদি 10টা করে জিনিস থাকে তাহলে সেটা তোমাদের জন্য মনে রাখা খুব কষ্টকর হবে। এই জন্য আগে আমরা আইডেন্টিফাই করি হোয়াট আর দ্য
গ্রস মোটর ডেভেলপমেন্ট। তারপরে কোনটা কোন মাসে আসবে, এক মাস এদিক ওদিক হলে কতটুকু সমস্যা হবে সেটা আমি পরে তোমাদের বলবো। আগে শুধু আমরা জেনে নেই যে কোনগুলো গ্রস মোটর ডেভেলপমেন্ট। এই স্টেজে তোমাদের এগুলো আগে বুঝতে হবে কোনটা গ্রস মোটর কোনটা ফাইন মোটর। নেক কন্ট্রোল মানে ঘাড় শক্ত হওয়া, 6 মাসে যেটা আমরা বলি এখানে, যেমন বসে থাকবে উইদাউট সাপোর্টে, সে উইথ সাপোর্ট হবে। এটা হয়ে গেছে, এটা উল্টা হয়ে গেছে আর কি, এটাই বলতেছিল হয়তো। এটা হবে 6, এটা হবে 7। হ্যাঁ, তার মানে যে 6 মাসে বাচ্চাকে সাপোর্ট দিয়ে বসাইতে হবে, 7 মাসে যেটা হবে উইদাউট সাপোর্ট সে বসতে পারবে। আরো এটাকে ভাগ করা হয় এইভাবে যে উইথ রাউন্ড ব্যাক, উইথ স্ট্রেইট ব্যাক, এরকম অনেক কিছু বলে যে পিঠটা বসাই দিলে কারো স্ট্রেইট এসে বসতে পারে, কোনো বাচ্চা আবার দেখা যায় পিঠটা কুজু হয়ে বসে। তো যাই হোক, অতটুকু যাব না। 6 মাসে যেটা হবে সিটিং উইথ সাপোর্ট, আর 7 মাসে যেটা হবে সিটিং উইদাউট সাপোর্ট। 8 মাসে ক্রলিং মানে হামাগুড়ি দেওয়া। হ্যাঁ, এগুলা উল্টা হয়ে গেছে, কয়েকটা সাজানোর সময় একটু হয়ে গেছে। তার মানে হচ্ছে স্ট্যান্ডিং উইদাউট সাপোর্টটা উপরে যাবে, স্ট্যান্ডিং উইথ সাপোর্ট, এটা ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক আছে, এই জিনিসগুলো ঠিক আছে। তবে এই জিনিসগুলো শুধু আমরা মনে রাখি যে কোনটার কি কি জিনিস, কোনটা কখন আসবে সেটা আমরা পরে, এটা মনে না রাখলেও চলবে আমাদের, কারণ আমরা যেই জিনিসগুলো শিখবো সেটা পরে একবারে শিখে ফেলবো, যেগুলো মনে রাখবো। ফাইন মোটর এন্ড ভিশনের মধ্যে আছে পিউপিল রিঅ্যাক্টিং টু লাইট অর পামার গ্রাস্প। এই পামার গ্রাস্প যেটা জন্মের সময় থাকে, এটা কিন্তু একেবারে প্রিমিটিভ রিফ্লেক্স। হাতের মধ্যে যদি পামের মধ্যে আঙ্গুল দিয়ে দিয়ে আমরা সাথে সাথে হাতটা বন্ধ করে ফেলি, এটা জন্মের থেকেই থাকে। হ্যাঁ, এটা একটা প্রিমিটিভ রিফ্লেক্স। 3 মাসে এটা থাকবে। 6 মাসের মধ্যে ট্রান্সফার অবজেক্ট, দেখা যাবে যে এক হাতের থেকে একটা জিনিস আরেক হাতে নিতে পারে সে। তারপরে 9 মাসে পিনসার গ্রাস্প আসে। পিনসার গ্রাস্প মানে হচ্ছে 2 আঙ্গুল দিয়ে একটা মুড়ি অথবা একটা জেমস অথবা একটা আঙ্গুল ধরার যে ক্ষমতা, সেটা হচ্ছে পিনসার গ্রাস্প। আর রিলিজ অবজেক্ট মানে হচ্ছে এই সময় হাতে জিনিস থাকে সে ছেড়ে দিতে পারে, এটা হচ্ছে রিলিজ অবজেক্ট। 12 মাসের সময় থ্রো অবজেক্ট মানে কেউ যদি চায় সে ছুড়ে দিয়ে দিতে পারে বা ছুটতে পারে। তার মানে হচ্ছে কি, যে প্রথম যখন তার হাতে দিয়ে আমরা পামার গ্রাস্প সে ধরে ফেলবে, 6 মাসের সময় সে এক হাতের থেকে আরেক হাতে নিবে। 9 মাসের সময় সে ছেড়ে দিতে পারবে, এটা ধরবে, আরেকটা জিনিস দেখলে এটা ছেড়ে আরেকটা নিতে পারবে, এইটা হচ্ছে রিলিজ। আর পিনসার গ্রাস্প হবে, যেমন তার সামনে যদি কিছু আমি দিয়ে দেই, জেমস অথবা মুড়ি অথবা কলম, সে ওটাকে 2 আঙ্গুলে ধরার চেষ্টা করবে, পারবে। কিন্তু এর আগে 6 মাস বা 7 মাস, এই 3 মাস, এই সময় সে যেটা করবে 2 আঙ্গুল দিয়ে ধরবে না, সে অনেকগুলো আঙ্গুল দিয়ে একসাথে তোলার চেষ্টা করবে। 12 মাসে যেটা হয় 1 বছরে থ্রো অবজেক্ট, ছুঁড়ে ফেলবে। আচ্ছা, এগুলা সবই বলছি আমি কি ফাইন মোটরস। 15 মাসে যেটা করবে স্ক্রিবলস। স্ক্রিবলস মানে আঁকিবুকি, কাগজ যদি আমি একটা দিই, কলম বা পেন্সিল দিয়ে সে কাগজ দিলে আঁকিবুকি আঁকবে, নিজের মতো করে দাগাদাগি করবে। 24 মাস বা 2 বছরে ভার্টিক্যাল লাইন্স সে আঁকতে পারবে। 30 মাসের সময় মানে 2.5 বছর যখন, তখন সে হরাইজন্টাল লাইন আঁকতে পারবে। আর 36 মাস 3 বছরের সময় সে সার্কেল করতে পারবে। ঠিক আছে, 4-5 বছর আমি এখানে আর দিইনি, এই পর্যন্ত পারবে এরা। তার মানে হচ্ছে কি, ফাইন মোটর যেই স্কিলগুলো আছে সেই জিনিসগুলো হচ্ছে প্রথমে পিউপিল রিঅ্যাক্টিং টু লাইট, মানে জন্মের সময় চোখে যদি আমি লাইট দিই, দেখুন পিউপিলটা কনস্ট্রিক্ট করে, দিস ইজ কল্ড পিউপিল রিঅ্যাক্টিং টু লাইট। এবং জন্মের সময় আমরা যে পামার গ্রাস্প, প্ল্যান্টার গ্রাস্প এগুলো দেখি, বাচ্চা রিফ্লেক্স গুলো দেখার সময় নিউনেটে যখন যাবো তখন দেখবা যে নিউনেটাল যে রিফ্লেক্স গুলো আছে, সেই রিফ্লেক্স গুলো দেখতে গিয়ে আমরা এই পামার গ্রাস্প বা প্ল্যান্টার গ্রাফস এগুলো দেখি। সুতরাং এটা জন্ম থেকেই থাকে। 3 মাসেও এটা থাকে। 6 মাসের সময় এটা ট্রান্সফার অবজেক্ট, 9 মাসের সময় পিনসার গ্রাস্প বা রিলিজ অবজেক্ট, 1 বছরে থ্রো অবজেক্ট, 15 মাসে স্ক্রিবলস, 2 বছরে ভার্টিক্যাল লাইন্স, 2.5 বছরে হরাইজন্টাল লাইন্স, আর 3 বছরে সার্কেল সে করতে পারবে। সুতরাং এগুলো হচ্ছে তার ফাইন মোটর স্কিল, এগুলা জানতে হবে। যখন আমরা কথা বলবো এই নিয়ে যে এটা কি, তখন আইডেন্টিফাই করতে হবে এটা ফাইন মোটর। হ্যাঁ, সার্কেলের পরে যদি কেউ বলে যে হরাইজন্টাল, সে রেক্টাঙ্গেল আঁকতে পারে কিনা, সে ত্রিভুজ আঁকতে পারে কিনা, তাহলে এগুলো কোন ধরনের স্কিলস, এগুলো সব
ফাইন মোটর স্কিল বলতে হবে, যেগুলো ফাইন মোটর স্কিল। এটাও জিজ্ঞেস করে সে সময় যে একটা কথা বললো যে একটা বাচ্চা সার্কেল আঁকতে পারে, তাইলে এটা তার কোন ধরনের ডেভেলপমেন্ট? এটা ডেভেলপমেন্ট হচ্ছে ফাইন মোটর ডেভেলপমেন্ট। তখন সে জিজ্ঞেস করতে পারে যে এটা কখন অ্যাপিয়ার করে, 36 মান্থস অথবা 3 বছরে। ব্যাপারটা হলো এরকম। এবার আমরা আসি হিয়ারিং এন্ড স্পিচ মাইলস্টোনে। এখানে মাইলস্টোন গুলো কি কি? স্টার্টল মানে জন্মের সময় সে চমকে ওঠে, হ্যাঁ, জন্মের সময় থাকে। 6 সপ্তাহ বা 1.5 মাসের সময় স্টার্টল তো থাকবে, শব্দ উঠলে সে চমকে উঠবে। উইথ আই ওয়াইডেনিং, মানে চোখটা বড় বড় করে তাকাবে, শব্দ হলেই সে চমকে উঠবে, চোখ বড় করে তাকাবে। এটা হচ্ছে 6 সপ্তাহ বা 1.5 মাসে থাকবে। 3 মাসের সময় বাবলিং সাউন্ড, কিছু শব্দ করবে মিনিংলেস, 3 মাসের সময়। 6 মাসের সময় মনোসিলেবল থাকবে, বা বা দা দা মা মা এরকম শব্দ করবে, কিছু মনোসিলেবল সাউন্ড গুলো 6 মাসে আসবে। 9 মাসের সময় বাইসিলেবলস, যেমন বা বা মা মা এই শব্দগুলো, দুটো বর্ণ শব্দকে একসাথে করে শব্দ করবে, কিন্তু এগুলো কোনো মিনিং থাকবে না, মিনিংফুল না, কিন্তু সে করতে পারবে। 1 বছরের সময় ক্যান ইউজ টু ওয়ার্ডস, দুটো শব্দ সে করবে, দিস আর মিনিংফুল। 1 বছরের সময় মিনিংফুল ওয়ার্ড সে ইউজ করতে পারবে। তাহলে 6 মাস, 3 মাস, 6 মাস, 9 মাস এই পর্যন্ত যেগুলো হবে, দিস আর মিনিংলেস বাট সাউন্ড। ঠিক আছে? এই যে স্পিচ ল্যাঙ্গুয়েজ, এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, বর্ণ আর শব্দ। বাংলায় যেরকম বলি ইংলিশে কিন্তু ওরকম না, ওয়ার্ড আর লেটার এরকম পার্থক্য আছে কিছু, এরকম স্পিচ আর ল্যাঙ্গুয়েজের মধ্যে ওই ধরনের কিছু পার্থক্য আছে। সুতরাং 9 মাস পর্যন্ত আমরা যেগুলো পাবো, দিস আর মিনিংলেস বাট তারা উচ্চারণ করতে পারবে, শব্দটা করতে পারবে। 1 বছরের সময় দুটো শব্দ ইউজ করতে পারবে। 24 মাস বা 2 বছরের সময় মেক্স সিম্পল সেন্টেন্স, তার মানে 1 থেকে এই যে মাঝামাঝি সময়টা, এই সময়টায় তারও আরো কিছু ভোকাবুলারি ডেভেলপ করে। সে 15 মাসের সময় বলা হয় 15টা শব্দ সে করতে শিখবে, ওয়ার্ড শিখে ফেলে। 15 মাসে 15টা ওয়ার্ড শিখে ফেলবে, কিন্তু 24 মাসে 2 বছরে গিয়ে সে মেক সিম্পল সেন্টেন্সেস, মানে ছোট ছোট বাক্য সে বলতে পারবে। 36 মান্থস বা 3 বছরের সময় 3 ওয়ার্ড সেন্টেন্স, 3টা আমি ভাত খাবো এটা বলতে পারবে। 2 বছরে বলবে ভাত খাবো বা আমি খাবো, পানি দাও, এই দুটা জিনিস এখানে করতে পারবে। তারপরে চলে যাই আমরা কগনিটিভ এন্ড সোশ্যাল মাইলস্টোনে। এইগুলো কি কি? একটা হচ্ছে সোশ্যাল স্মাইল, 6 সপ্তাহ বা 1.5 মাসের সময় বাচ্চা মায়ের চোখের দিকে তাকিয়ে হাসবে। দিস ইজ কল্ড সোশ্যাল স্মাইল। দ্যাট ইজ ফার্স্ট কগনিটিভ ডেভেলপমেন্ট ইজ সোশ্যাল স্মাইল এট 6 উইকস। 3 মাসের সময় রিকগনাইজ মাদার, মাকে সে বুঝতে পারবে, মাকে চিনতে পারবে সে। 6 মাসের সময় এনজয়স ওয়াচিং হিজ ওন ইমেজ ইন মিরর, আয়নার মধ্যে দেখালে সে বুঝতে পারবে সে তাকেই দেখছে। ট্রাইজ টু ফিড হিমসেলফ, খাবার নিয়ে মুখে দেওয়ার চেষ্টা করবে সে, হ্যাঁ, 6 মাসের সময়। 8 মাসের সময় স্ট্রেঞ্জার সাইন, এই যে কতগুলো জিনিস আছে এগুলা বুঝতে হবে, যে পিনসার গ্রাফস কি, পামার গ্রাফস কি, যে বললাম এরকম একটা সোশ্যাল মাইলস্টোনে আসবে। হচ্ছে কি? স্ট্রেঞ্জার সাইন, অপরিচিত লোক দেখলে সে কান্নাকাটি করে 8 মাসের সময়। অপরিচিত লোক সামনে আসলে সে কান্নাকাটি করবে, ভয় পাবে বা মাকে জোরে জড়ায় ধরবে। দিস আর দ্য স্ট্রেঞ্জার সাইন। তাহলে স্ট্রেঞ্জার সাইন কি? আগন্তুক দেখলে সে তার রিয়াকশনটা শো করবে, কিভাবে? চিৎকার করে, কান্নাকাটি করে, বা তার কেয়ার গিভার বা মা যে থাকে তাকে জড়িয়ে ধরে। এটা হচ্ছে বলা হয় স্ট্রেঞ্জার সাইন। তাহলে সুতরাং বাচ্চা যদি এই কাজগুলো করে তাহলে বুঝবো যে তার বয়স 8 মাস বা 8 মাসের আশেপাশে। 9 মান্থস পিক্যাবু, প্যাটেকেক, ওয়েভ। পিক্যাবু মানে হচ্ছে কি করা? পিক্যাবু মানে কি? লুকোচুরি খেলা, লুকোচুরি খেলা। প্যাটেকেক, ওয়েভ, হাততালি দেওয়া, এই জিনিসটা করতে পারবে 9 মাসে। ওয়েভ, কাউকে দেখলে হাত নাড়াইতে পারবে, টাটা বাই বাই এরকম নাড়াইতে পারবে সে। সুতরাং ইম্পর্টেন্ট একটা জিনিস, পিক্যাবু, প্যাটেকেক, ওয়েভিং, এই 3টা 9 মাসে অ্যাপিয়ার করে। কাউকে যদি বলি যে তুমি তাকে টাটা দাও, সে হাত উঠাবে। প্যাটেকেক, কেক কাটলো বা এরকম কিছু একটা দেখলে সে হাতে তালি দিতে পারবে আনন্দে। পিক্যাবু হচ্ছে সে
লুকোচুরি খেলে যে মানুষ চোখের মধ্যে হাত দিয়ে তারপর হাত সরাই ফেলে, যে জিনিসটা করে এই জিনিসটা সে করতে পারবে 9 মাস বয়সে। সুতরাং এগুলো কিন্তু সাইন। 15 মাসে ক্যান মেক টাওয়ার অফ 2 ব্লকস, যে লেগো সেটগুলো আছে আমরা ইউজ করি, সেই ব্লক দিয়ে সে 2টা ব্লক ইউজ করে একটা টাওয়ার বানানোর ক্ষমতা তার চলে আসবে। সে হচ্ছে 15 মাস বয়সে। 15 মাস বয়সে 2 বছর বয়সে ক্যান মেক টাওয়ার অফ 4 to 6 ব্লকস। হ্যাঁ, 4টা থেকে 6টা ব্লক সে ইউজ করা শিখবে 2 বছরে। 3 বছরে নোজ হিজ অর হার সেক্স, সে ছেলে না মেয়ে এটা জিজ্ঞেস করলে সে বলতে পারবে। তো ঠিক এই পর্যন্ত হলো আমাদের 4টা মেইন ডোমেইনের ডেভেলপমেন্টাল যেই মাইলস্টোন গুলো সেগুলোর নাম। সুতরাং আমরা প্রথমে যে জিনিসগুলো বুঝলাম যে কোনগুলো গ্রস মাইলস্টোন, কোনগুলো ফাইন মোটর স্কিল, এগুলোর শুধু নামগুলো আমরা শিখে নিলাম প্রথম। এখন কোনটা কোন সময় আসবে তাও এখানে দেওয়া আছে, সব তো আমরা মনে রাখবো না, আমরা ইম্পর্টেন্ট যেগুলো মনে রাখবো এবং সেই অনুযায়ী আমরা বাচ্চাকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। এবং নেক কন্ট্রোল, 3 মাসে আমরা বলি বাচ্চার ঘাড় শক্ত হয়ে যাবে, ঠিক আছে। 6 মাসে যেটা হবে, 6 মাসে বাচ্চা সাপোর্ট দিয়ে কেউ ধরে রাখলে সে বসতে পারবে, এটা উপরে হবে। 7 মাসে হবে সে সাপোর্ট ছাড়াই বসতে পারবে। 8 মাসে যে জিনিসটা হয় সে শুয়ে রাখলে উল্টে যাবে এবং ক্রল করতে পারে। 8 সাড়ে 8 মাসের মধ্যে ক্রলিং মানে হামাগুড়ি দিতে পারবে। শুয়ে আছে, শোয়া থেকে সে নিজেই পাশ ঘুরে ক্রল করতে পারবে। 9 মাসে স্ট্যান্ডিং উইথ সাপোর্ট, মানে কেউ ধরে রাখলে সে দাঁড়ায় থাকতে পারে। 12 মাসে স্ট্যান্ডিং উইদাউট সাপোর্ট, কিছুক্ষণের জন্য পারে দাঁড়ায় থাকতে পারবে, হাঁটতে গেলে দেখা যায় পড়ে যায়। অনেকেই আছে তার আগেই অ্যাচিভ করে, কিন্তু এটা হলো স্ট্যান্ডার্ড টাইম। অনেকে কিছু পরে অ্যাচিভ করবে, কিন্তু 12 মাস হচ্ছে মানে স্ট্যান্ডার্ড টাইম, যখন একটা বাচ্চা বসা থেকে আস্তে 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 দাঁড়াবে। দেখবো যে দাঁড়ায় থাকে, কিছুক্ষণ হাঁটার চেষ্টা করলে পড়ে যায় বা দাঁড়াইতে পারে। 13 মান্থ ওয়াকিং উইদাউট সাপোর্ট, হ্যাঁ, এই জিনিসপত্র ধরবে, ধরে আস্তে আস্তে সে ছাড়াই হাঁটতে পারবে। 18 মাস যখন হবে, 1.5 বছর, তখন সে দৌড়াতে পারবে। 24 মাস যখন 2 বছর, তখন সে সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারবে। আর 3 বছরের সময় এগুলো তো সব পারবেই, সে 1 পা উঠে যদি তাকে দাঁড়াইতে বলে কিছুক্ষণ সময় সে দাঁড়ায় থাকতে পারবে, এটা তো 3 বছরে। তো এইভাবেই আমরা যে জিনিসগুলো যেগুলো দেখলাম, যে নামগুলো জানলাম, পামার গ্রাস্প কি, ট্রান্সফার অবজেক্ট কি, পিঞ্জার গ্রাস্প কি, রিলিজ অবজেক্ট কি, থ্রো অবজেক্ট কি, স্টেবল কি, এই নামগুলো আমরা অন্তত জানলাম। এবং এইগুলো যে ফাইন মোটর স্কিল, ফাইন মোটর মাইলস্টোন, তার সম্পর্কে আমরা ধারণা পেলাম। জিজ্ঞেস করলে ওইটা বলতে হবে যেটা ফাইন মোটর। তোমাদের এই স্টেজে এগুলো জিজ্ঞেস করবে। আর কোনটা স্যার পিঞ্চার গ্রাস্পটা আরেকবার একটু বলা যায়? কোনটা? পিঞ্চার গ্রাস্প। পিঞ্চার গ্রাস্প, আচ্ছা, দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ভিডিও দেখা যাচ্ছে এখানে? আচ্ছা, এই যে 2 আঙ্গুল দিয়ে, এই 2 আঙ্গুল দিয়ে যে আমি ধরলাম, দিস ইজ পিঞ্চার গ্রাস্প, ঠিক আছে। আমি যদি কোনো একটা জিনিসকে এইভাবে ধরি, দিস ইজ পামার গ্রাস্প। আমরা নিউনেটে তোমরা যখন যাবা দেখবা যে বাচ্চাদের যখন এক্সামিন করি, প্রিমিটিভ রিফ্লেক্স যেটা পামার গ্রাস্প, সেটা দেখার জন্য একটা আঙ্গুল আমরা বাচ্চাদের এখানে দিই, তার সাথে সাথে হাত বন্ধ করে ফেলে এইভাবে। পায়ের নিচে দিলেও দেখা যায় যে পা আঙ্গুল এরকম করে ফেলে, দিস ইজ পামার গ্রাস্প। আর বাচ্চাদের কি বলে, প্লান্টার গ্রাস্প পায়ের ক্ষেত্রে হয়, আর হাতের ক্ষেত্রে হবে এটা পামার গ্রাস্প। এইভাবে যখন ধরবে, ছোট যত বয়স থাকবে তখন সে হাত পুরাটা ইউজ করে জিনিস ধরার চেষ্টা করবে, হ্যাঁ, দিস ইজ কল্ড পামার গ্রাস্প। আর এই কলমটাই যদি আমি 6 মাসে বা 3 মাসে তার সামনে দিই, তাহলে সে করবে কি, এটাকে এইভাবে ধরবে, এইভাবে উঠাবে, দিস ইজ পামার গ্রাস্প। আর এটা যখন আমি 9 মাসের বাচ্চা দেখতে যাব, তখন সে ধরবে এইভাবে। যেমন ছোট একটা জেমসের টুকরা অথবা মুড়ি যদি আমি দেই, এই যে ছোট একটা কলমেরই, সে তখন এই আঙ্গুলে ধরবে। মুড়ি দিলে দেখা যায় যে ধরে সে মুখে দেওয়ার চেষ্টা করে, তখন বুঝতে হবে যে আমার পামার গ্রাস্প তার চলে আসে, সুতরাং সে 9 মাসে চলে গেছে। আর 6 মাসের সময় ট্রান্সফার অবজেক্ট মানে হচ্ছে এই হাতে আছে, এই হাতে নিতে পারবে, এরকম করবে, নিজে নিজে এরকম 2 হাতে এরকম করবে। আর 9 মাসের সময় যেটা হয় রিলিজ অবজেক্ট, এই হাতে একটা জিনিস আছে, আরেকটা নতুন জিনিস দেখলো, তখন করবে কি, এটা ছেড়ে দিবে, সে এমনি ছেড়ে দিবে, মানে নিজের মতো করে ছেড়ে দিবে,
ছেড়ে দিবে, আরেকটা নেওয়ার চেষ্টা করবে, দিস ইজ কল্ড রিলিজ অবজেক্ট। আর 12 মাসের সময় থ্রো, সে ছুঁড়ে মারতে পারে, অথবা আমি যদি চাই যে আমাকে এটা দাও, তখন সে ছুঁড়ে মারতে পারবে, দিস ইজ কল্ড থ্রো অবজেক্ট 12 মাসের সময়। আর 15 মাসের সময় কাগজ দিলে সে আঁকিবুকি আঁকবে, এইভাবে সমানে আঁকিবুকি আঁকার চেষ্টা করবে। হ্যাঁ, 24 মাসের সময় ভার্টিক্যাল লাইন আঁকবে, এভাবে দাগ দিতে পারবে। 30 মাসের সময় পাশাপাশি হরাইজন্টাল। আর 36 মাস বা 3 বছরের সময় সে একটা সার্কেল আঁকতে পারবে, এইভাবে একটা সার্কেল আঁকতে পারবে কাগজে। এটা হলো ফাইন মোটর স্কিল, এবং কোনটা কোন সময়। আচ্ছা, এবার হচ্ছে এখন হিয়ারিং যেই মাইলস্টোন গুলো আছে এগুলো আমরা জানি, যে জন্মের সময় বাচ্চা শব্দ শুনলেই চোখ খুলে ফেলবে। হ্যাঁ, এটা হচ্ছে স্টার্টল রিফ্লেক্স বা স্টার্টল। 6 সপ্তাহ বা 1.5 মাসের সময় স্টার্টলিং তো থাকবেই, আই ওয়াইডেনিং, চোখ বড় বড় করে তাকাবে বাচ্চা। হ্যাঁ, চোখ বড় বড় করে তাকাবে। 3 মাসের সময় মিনিংলেস বাবলিং সাউন্ড করবে, বা কোনো করবে, বোঝা যাবে না কিছু, কিন্তু শব্দ করতে পারতেছে সে। 6 মাসের সময় মনোসিলেবল, অর্থহীন কিন্তু এক একটা শব্দ সে উচ্চারণ করতে পারবে, বা দা মা এরকম শব্দগুলো উচ্চারণ করবে। 9 মাসের সময় বাইসিলেবল। হ্যাঁ, এটাও বাবা মামা মনে হচ্ছে যে এটা বোধহয় অর্থপূর্ণ, কিন্তু এটা কোনো অর্থ তখন থাকবে না, সে না বুঝেই বাবা মা দা না এরকম শব্দগুলো করতে থাকবে। 1 বছরের সময় সে 2টা শব্দ ইউজ করতে পারবে এবং মিনিংফুলি। তারপর 2 বছরের সময় ছোট ছোট বাক্য বলতে পারবে। 3 বছরের সময় 3টা শব্দের বাক্য বলতে পারবে। বুঝা গেল? আর কগনিটিভ এন্ড সোশ্যাল মাইলস্টোন যেগুলো, তার মধ্যে প্রথম আর্লিয়েস্ট জিনিস যেটা 6 সপ্তাহ বা 1.5 মাসের সোশ্যাল স্মাইল, মায়ের দিকে তাকিয়ে হাসবে। নেক্সট বাচ্চা যেগুলো দেখা যায় যে 3-4 মাস বয়সে আমাদের কাছে আসে, বাচ্চা দেখতে পায় কি পায় না, এটার জন্য মাকে আমরা জিজ্ঞেস করি, বাচ্চা কি আপনার দিকে তাকায় হাসে? ছোটবেলায় 1.5 মাস 2 মাস এই সময়টা কি দেখছেন আপনি যে আপনার দিকে তাকিয়ে হাঁটে? তখন মা বলে না। যে দেখতে পায় না তখন সে বলবে না, আর যে দেখতে পায় সে বলবে হ্যাঁ। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা জানবো। এবার সামনে চলে যাই। আচ্ছা, এবার আমরা একটা জিস্ট নিয়ে আসি। আমি প্রথমে বলেছিলাম যে কতগুলো আমরা মনে রাখবো, যে এই সময়টা এর বাইরে আমরা যাবো না, যাওয়ার চেষ্টা করবো না। যেমন 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাস, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এইভাবে বলছিলাম। তার সাথে একটা যোগ হলো 6 সপ্তাহ, কারণ এই সময় কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখতে পারি। তো 6 সপ্তাহ বা 1.5 মাসের মধ্যে পার্শিয়াল হেড ল্যাগ, বাচ্চাকে মাথা যদি হাত ধরে টানি দেখা যায় মাথা পিছনের দিকে পড়ে যায়, দিস ইজ কল্ড পার্শিয়াল হেড ল্যাগ। ফাইন মোটর অ্যান্ড ভিশনের সময় 6 সপ্তাহে কি থাকবে? ফিক্স অ্যান্ড ফলো। পামার গ্লাস তো আগেই ছিল, 3 মাস পর্যন্ত থাকবে। ফিক্স অ্যান্ড ফলো মানে হচ্ছে আমি যদি টর্চ লাইট চোখের মধ্যে মারি, দিকে তাকাবে এবং লাইট সরালে সে ওদিকে চোখটা, মানে চোখের মনিটর নেওয়ার চেষ্টা করবে, পিউপিলটা ওদিকে যাবে। হিয়ারিং অ্যান্ড স্পিচ এর মধ্যে স্টার্টল অ্যান্ড আই ওয়াইডেনিং, এটা আগেই বলা হয়েছে। আর সোশ্যাল স্মাইল এটা আসে। সুতরাং এই সোশ্যাল স্মাইলটা ধরার জন্য, ফিক্স অ্যান্ড ফলো ধরার জন্য আমরা 6 সপ্তাহটাকে ধরে নিব। আচ্ছা, 3 মাসে হচ্ছে নেক কন্ট্রোল, মানে ঘাড় শক্ত হয়ে যাবে, পামার গ্যাস থাকবে, পাবলিং সাউন্ড করবে জানি, এবং মাকে চিনতে পারবে। এটা আমরা আগে শিখে ফেলছি 3 মাসের সময়। আচ্ছা, 6 মাসের সময় বসতে পারবে। এখন দেখো যে বসতে পারার কথাটা উইদাউট সাপোর্ট এগুলো উঠিয়ে দিছি আমি সিম্পল করার জন্য। হ্যাঁ, 6 মাসে একটা বাচ্চা বসতে পারবে, ট্রান্সফার করবে অবজেক্ট, মনোসিলেবল বলবে, এবং এনজয়স ওয়াচিং হিজ ওন ইমেজ ইন মিরর। 9 মাসে ক্রলিং করতে পারবে, পিনসার গ্রাফ চলে আসবে, বাইসিলেবল বলতে পারবে, এবং পিকে বুক প্যাটে কেক বা ওয়েভ করতে পারবে। 1 বছরের সময় দাঁড়াতে পারবে, অবজেক্ট রিলিজ করবে, ফাইন পিনসার গ্রাফ চলে আসবে, 2টা ওয়ার্ড ইউজ করতে পারবে। 2 বছরের সময় সে সিঁড়ি ভাঙতে পারবে, কপি করতে পারবে, আঁকতে পারবে ভার্টিক্যাল লাইন, হরাইজন্টাল লাইন, মেক্স সিম্পল সেন্টেন্স, ক্যান মেক টাওয়ার অফ 4 to 6 ব্লকস। এগুলো 2-3টা একসাথে মিলিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আগে পরে করে। 3 বছরে স্ট্যান্ড মোমেন্টারিলি অন 1 foot, ড্র সার্কেল, 3 word সেন্টেন্স, নোজ হিজ অর হার সেক্স। এই কয়টার মধ্যে আমরা মনে রাখার চেষ্টা করব। এটাই হচ্ছে জিস্ট। এখন কথা হচ্ছে যে আমাদের অ্যাসেসমেন্ট করার সময়
কোন বয়সী বাচ্চা দেয়? নিশ্চয়ই 3 মাস বয়সী বাচ্চা দিবে না, 6 মাস বয়সী বাচ্চা দিবে না। হ্যাঁ, সাধারণত দেখা যায় 9 থেকে 1.5 বছর বয়স, এই সময়টা বাচ্চাগুলোকে দেওয়া হয়। যদি কোনো বাচ্চাকে দেখা যায় যে বেডের উপরে বাচ্চা একা বসে থাকতে পারতেছে, তাহলে বুঝতে হবে যে এই বাচ্চার বয়স অবশ্যই 6 মাসের উপরে, এবং সে যদি সামনের দিকে বাড়তে পারে, কোনো একটা জিনিস সামনে যদি আমি মুড়ি দিয়ে দিই বা কিছু দিয়ে দিই, বাড়তে পারে, তাহলে বোঝা গেল সেই বাচ্চার বয়স 9 মাস, ক্রল করতেছে। এই জিনিসগুলো দেখে, এটা জানার মানে হচ্ছে যে বাচ্চার অ্যাকশনগুলো দেখে আমি ডিসাইড করব যে তার বয়স কত, ঠিক আছে? তারপর বাচ্চাকে যদি আমি খাটের পাশে নামায় ধরাই, খাটের ইটা ধরাই দিয়ে সে যদি ধরে দাঁড়াইতে পারে, তাহলে বুঝবো যে 12 মাস। এবং 2 হাত দিয়ে যদি আমি এভাবে ধরে ধরে হাঁটাই, হ্যাঁ, তাহলে 12 মাস। ছেড়ে দিয়ে যদি একা হাঁটতে পারে, তাহলে 13 মাসে চলে যাবে। তো সুতরাং এই সময় আমাদের দেখা যায় 8 থেকে 12, 13, 14 এই সময়ের বাচ্চাগুলোকে অ্যাসেসমেন্টের জন্য দেওয়া হয়, যদিও তোমাদের দিবে না। বলাটা এই কারণে যে আসলে কিভাবে আমরা অ্যাসেস করি এই জিনিসটা বোঝার জন্য আমি এই জিনিসটা বললাম। তো সুতরাং এটা হচ্ছে একটা নির্ঘণ্ট যেটা দিয়ে আমরা অ্যাসেসমেন্ট করি, এবং হিস্ট্রিগুলো এগুলো মাথায় রেখে রেখে নিব আমরা যখন হিস্ট্রিটা তো তোমাকে নিতে হবে অবশ্যই, পরীক্ষার সময়ও হোক বা যে ওয়ার্ডে যখন কাজ করে তখন নিতে হবে অবশ্যই। সুতরাং এই জিনিসগুলো, 1 বছরের একটা বাচ্চা আসলো, সুতরাং আমি তো 2 বছরের হিস্ট্রি নিব না, 3 বছরের হিস্ট্রি নিব না, আমার হিস্ট্রি নিতে হবে উপর থেকে। এখন হিস্ট্রি টেকিং আমি বলেছিলাম কি, ডেভেলপমেন্টাল হিস্ট্রি ইলাবোরেটলি নিতে হবে বা এমফেসিস দিতে হবে কোন কোন ক্ষেত্রে, যেখানে ডেভেলপমেন্টাল ডিলে হয়, এবং কতগুলো ডিজিজের নাম বলে দিয়েছি। এবং শেষের দিকে আমি বলবো যে আসলে কোন কোন ডিজিজে এই জিনিসগুলো দেখতে হয়, তাহলে বুঝতে পারবা। আমার সময় কিন্তু কম, এটা এই সেশন চলে গেলে আবার লগ ইন করতে হবে, সেখানে আমি ভিডিও দেখাবো, ভিডিওগুলো আরেকটু বড়। আচ্ছা, ডায়াগনোসিস অফ ডেভেলপমেন্টাল ডিলে। 3টে স্টেপে আমরা ডেভেলপমেন্টাল ডিলে ডায়াগনোসিস করি। হ্যাঁ, 3 স্টেপস অফ ডায়াগনোসিস। একটা হচ্ছে ক্লিনিক্যালি, তার মানে হিস্ট্রি আর অ্যাসেসমেন্ট করে। হিস্ট্রি তোমরা নিবা, অ্যাসেসমেন্ট করবা বাচ্চা সেগুলো পারে কিনা। যেগুলো আগে করে আসছে সেগুলো হিস্ট্রি, আর যেগুলো এখন পারে সেগুলো অ্যাসেসমেন্ট। স্ক্রিনিং টুলস, এই টুলস আছে কিছু, সেটা আমরা ইউজ করি না, ডেভেলপমেন্টাল থেরাপিস্ট যারা তারা ইউজ করে। আর সাইকোমেট্রিক স্কিলস, মানে তার মনের দক্ষতা কিরকম সেটার জন্য এটা ইউজ করা হয়। তো সুতরাং 3টে স্টেপে ডেভেলপমেন্টাল ডিলেগুলো করা হয়। আমরা যতটুকু করতে পারি ওয়ার্ডে সেটা হচ্ছে হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, এই দুটো দিয়ে আমরা ডিলে আছে কিনা সেটা বুঝি। ডিটেলস ডিলে বোঝার জন্য স্ক্রিনিং টুলস লাগবে, আর মেন্টাল যে তার মানসিক যে দক্ষতা সেটা বের করার জন্য সাইকোমেট্রিক স্কিলস লাগবে। সায়েন্স অফ ডিলেড ডেভেলপমেন্ট, হ্যাঁ, এটা আমি এখানে বললাম না, পরে তোমরা দেখে নিও, আমি যখন এটা তোমাদের দেবো তোমরা দেখে দেবো কিগুলোর তো ডেভেলপমেন্টাল ডিলে হয়। হোয়াট আর দ্য কন্ডিশন হোয়েন ডেভেলপমেন্ট মে ডিলে? এক হচ্ছে সেরিব্রাল পলসি, 2 মেন্টাল রিটার্ডেশন, ডাউন সিনড্রোম, মাসকুলার অ্যাট্রফি, অটিজম, অনেক সময় হাইপোথাইরয়েডিজমও এগুলো থাকে, হাইপোথাইরয়েডিজমও অ্যাড করা উচিত ছিল। তো সুতরাং এইসব রোগী কিন্তু আমরা পাই না, ডাউন সিনড্রোম পাই, সেরিব্রাল পলসি পাই, অটিস্টিক আমাদের কাছেও আসছে, আবার বাইরেও যায়, ডাউন সিনড্রোম পাই, মাসকুলার ডিস্ট্রফিক পেশেন্ট পাই, ওই ডুশেন মাসকুলার ডিস্ট্রফিক পেশেন্টগুলো আমরা পাই, হাইপোথাইরয়েড পেশেন্টগুলো পাই। সুতরাং পাই না যে তা না। সুতরাং এই পেশেন্টগুলো যখন আমরা পারবো, আমরা ইন ডিটেলস হিস্ট্রি নিব এবং কিছু ক্লিনিক্যাল সাইন ইলিসিট করার চেষ্টা করবো, এই জন্যই আজকের এই প্রেজেন্টেশনটা। আচ্ছা, ডেভেলপমেন্টাল স্ক্রিনিং টুলস কি কি দিয়ে করা হয় এটা আমরা করি না, ডেভেলপমেন্টাল থেরাপিস্টরা করে। নামগুলো শুধু জানার জন্য: ডেনভার ডেভেলপমেন্টাল স্ক্রিনিং টেস্ট, বারোদা ডেভেলপমেন্টাল স্ক্রিনিং টেস্ট, ত্রিভঞ্জন ডেভেলপমেন্টাল স্ক্রিনিং টেস্ট, এছাড়া বাইপিনেট, বেলিজ, অনেক ধরনের আছে। এক এক সেন্টারে এক একটা টেস্ট করা হয় এবং এইগুলো ইউজ করা হয়। স্ক্রিনিং যে টুলস আছে বড় একটা ব্যাগের মধ্যে, সুটকেসের মধ্যে অনেক ধরনের জিনিস থাকে, ওগুলো দিয়ে আমরা ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্টগুলো করি। তো এখানে আমরা দেখবো যে একটা 1 বছরের বাচ্চার ডেভেলপমেন্ট, তবে তার আগে সময় চলে যাবে, এটা আমি মানে সেকেন্ড টাইম লগ ইন করে তোমাদের দেখাবো। তার আগে আমরা যে জিনিসটা স্কিপ করেছিলাম এই জিনিসটা একটু দেখি। Signs of delayed development: not rolling over before 3 months of age, failure to respond to noise, head lags behind when pulled to sit after 4 months. পার্শিয়াল হেড ল্যাগ 3 মাসে বলেছিলাম, সুতরাং 4 মাসের পরে যদি কারো ঘাড় শক্ত না হয় সে ডেভেলপমেন্টাল ডিলে তার থাকবে। অ্যাবসেন্ট স্মাইল বাই 4 to 6 months, আমরা সোশ্যাল স্মাইল অ্যাপিয়ারেন্স বলেছিলাম 6 উইকসে,
কিন্তু 4 থেকে 6 মাসের মধ্যেও যদি বাচ্চা না হাসে তাহলে বুঝতে হবে বাচ্চা দেখে না, সেখানে ডেভেলপমেন্টাল ডিলে আসছে। ফেইলিয়ার টু রিচ ফর অবজেক্টস বাই 5 মান্থস, কোনো একটা জিনিস আছে সেই জিনিসটা হাত দিয়ে ধরতে চাওয়া, এটা যদি না থাকে 5 মাসের মধ্যে বুঝতে হবে বাচ্চার ডেভেলপমেন্টাল ডিলে আছে। হ্যাঁ, অ্যাবসেন্ট বাবলিং বাই 6 মান্থস, 6 মাসে মনোসিলেবল আসার কথা, 3 মাসে বাবলিং আসার কথা। যদি 6 মাসের মধ্যে বাবলিং না আসে বুঝতে হবে তার ডেভেলপমেন্টাল ডিলে আছে। অ্যাবসেন্ট স্ট্রেঞ্জার অ্যাংজাইটি বাই 8 মান্থস, যে স্ট্রেঞ্জার সাইন বললাম 8-9 মাসের মধ্যে যদি সে ভয় না পায় তাহলে বুঝতে হবে তার ডিলে ডেভেলপমেন্ট আছে। আবার যখন 9 মাস 1 বছর হয়ে যাবে তখন কিন্তু স্ট্রেঞ্জার সাইনটা থাকবে না, তখন আবার বলা যাবে না কিন্তু সে ডিলে ডেভেলপমেন্ট। বুঝা গেছে? এটা পার হয়ে গেছে স্টেজ। ল্যাক অফ টুল ইউজ, দ্যাট ইজ স্পুন অর ক্রেয়ন বাই 12 মান্থস, মানে চামচ ধরতে পারবে না, কোনো কিছু দিয়ে আঁকতে পারবে না, এটা যদি তার থাকে 1 বছরের মাথায় তাহলে বুঝতে হবে সে ডেভেলপমেন্ট আছে। এটা হলো আমরা দেখবো। হ্যাঁ, আর মাকে জিজ্ঞেস করব, কি জিজ্ঞেস করব? প্রথমে 1 বছর একটা বাচ্চা আসলো, সে দেখা গেল যে সেরেব্রাল পলসি বা হাইপোথাইরয়েডিজম আমরা সাসপেক্ট করতেছি, সুতরাং মাকে আমরা জিজ্ঞেস করবো 6 সপ্তাহ বা 1.5 মাস বয়সে কি আপনার বাচ্চা আপনার দিকে তাকায় হাসতো? ওই সময় তো বাচ্চারা তাকায়। হ্যাঁ, কথাটা এমন ভাবে বলতে হবে যাতে মা বোঝে। মা তো জানে না 6 সপ্তাহে সোশ্যাল স্মাইল আসে, সুতরাং মাকে বলতে হবে ছোটবেলায় যখন বাচ্চা একেবারে ছোট ছিল, মনে করেন 1-1.5 মাস বয়স, তখন কি আমার আপনার দিকে তাকিয়ে হাসতো কিনা? ঠিক আছে, এই জিনিসগুলা প্রশ্নগুলো করাও শিখতে হবে, এগুলো ওয়ার্ডে গিয়ে শিখবো, আমরা এখানে পারবো না। আর আমার সময় এখন শেষ, এখন চলে আসবে এইটার, আমরা নেক্সট ইসে যাচ্ছি। হ্যাঁ, এখন বন্ধ করে দিলাম, আবার আরেকটা লগ ইন করি। At 1 year, your child is more independent in her motor skills. She gets in and out of sitting without help, pulls up with the help of stationary objects in order to stand, and may walk holding on to furniture. Your child might even stand without help and may take those exciting first steps. Your child's communication is also improving, and she is now responding to simple requests like, find your TV. Can we do a circle? You put the circle in. Good job, line it up. Good job. She also uses gestures such as shaking her head, no, or waving bye-bye. You will likely hear your child say, mama, or dada, or exclamations like, uh-oh. No. Because that is not. She is trying to repeat words you say and puts together sounds that mimic your speech. Emotionally, your child may be shy around strangers and may cry if you leave the room. She probably has favorite toys or clothes and may have a preference for certain people. At the same time, your child is becoming more social. She may hand you a book when she wants to hear a story and engage in social games like peekaboo or patting. When getting dressed, she helps by putting out her arm or leg. Your child is learning a lot about her world and likes to explore objects by shaking, banging, throwing, or poking them. She likes to put things in and take them out of containers, and may start to use objects correctly, like drinking from a cup or using a brush to comb her hair. As you have seen, your child has gained a lot of skills over the last 3 months. So please join us again when we will look at all the skills your child has gained by 18 months. Remember, if you have any concerns about your child's development, please contact your primary care provider or multi-care Mary Bridge Children's Hospital. We're always there to help. তাহলে আমরা এই জিনিসটা দেখলাম যে এখানে যেই অ্যাসেসমেন্টের ব্যাপার কিন্তু আমাদের শুধু অবজারভার হিসেবেই থাকতে হয়। বাচ্চা যা করবে সেটা দেখে আমরা ডিটেক্ট করব যে তার ডেভেলপমেন্টাল এজ কত, বা তার কোনো ল্যাগ বিহাইন্ড আছে কিনা, বা ডেভেলপমেন্টাল ডিলে আছে কিনা। হ্যাঁ, এই একটা ভিডিওতে কিন্তু অনেকগুলো জিনিস দেখানো হলো। তার একটা স্ট্রেঞ্জার সাইন দেখতে পেলাম আমরা, এবং তার পিনসার গ্রাফ দেখা গেল, সে ইন্ডিপেন্ডেন্টলি হাঁটে সেটা বোঝা গেল।
তারপর সে ফার্নিচার ধরে হাঁটলো, সেটা বোঝা গেল। অনেকগুলো জিনিস কিন্তু এখানে দেখা গেল, তার সোশ্যালাইজেশন কিছু হয়ে গেল, সেই জিনিসগুলো এখানে দেখা গেল। এইটা আজকের এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এই বাচ্চাগুলোর মধ্যে যে অ্যাক্টগুলো আমরা সবসময় দেখি, আমাদের বাসায় অনেক বাচ্চা সবারই থাকে বা আছে, তো সেইখানে এই জিনিসগুলো আমরা আলাদাভাবে কখনো খেয়াল করি না, যেটা তার কোন ডেভেলপমেন্ট, কোনটা দেখলে আমি বুঝবো সে ঠিক আছে। এই যে 12 মাসের একটা বাচ্চা বা 1 বছরের একটা বাচ্চার যে জিনিসগুলো, যে অ্যাকশনগুলো আমরা এখানে দেখলাম, দিস আর নর্মাল। হ্যাঁ, এই নর্মাল জিনিসগুলোই শেখার জন্য এই জিনিসটা দেখানো, যে কোনটাকে ফার্নিচার হোল্ড করে হাঁটা বলে, কোনটাকে ইন্ডিপেন্ডেন্ট হাঁটা বলে, কোনটাকে স্ট্রেঞ্জার সাইন বলে। হ্যাঁ, মুখে কি শব্দ সে করতে পারে, সে ভয় পেয়ে চলে গেল, কোনটাতে সে তার চোখ মানে সে খুশি হয়ে গেল। এই যে এক্সপ্রেশনগুলা কোনটা কখন আসবে সেটা বোঝার জন্য এই ভিডিওটা দেখা। এরপরে আমরা এটা দেখবো হচ্ছে ডেভেলপমেন্ট অফ 18 মান্থস বেবি। তার মানে হচ্ছে 1.5 বছরের একটা বাচ্চার একটা ডেভেলপমেন্টে কি কি থাকতে পারে সেটা আমরা শুধু ওয়াচ করি, কি করতে হবে সেটা আমরা পরে কখনো সুযোগ পাইলে আমরা দেখব। কিন্তু এই বাচ্চাগুলোর আমরা যেসব ডিসকাশন করলাম, সেই ডিসকাশনের মধ্যে থেকে যে অ্যাকশনগুলো ছিল, যে মাইলস্টোনগুলো ছিল, সেইগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি কিনা এই ভিডিও দুটো দেখে আমরা সেটা বোঝার চেষ্টা করব, যে কোনটাকে আমি কি বললাম সেই জিনিসটা এখানে আছে কিনা। তাইলে আমরা বাচ্চাগুলোর পরে ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট করতে পারবো। আরেকটু দেখি আমরা এটা। Hello, my lovelies. For those of you who are new, my name is Nicole and welcome to Kids OT Health. Today we're going to be diving into developmental milestones for 18 months of age. But before we get going, I just want to tell you guys that down below in the description box is a link to my completely free toddler activities list. This list I've put together has over 60 different activity ideas for you to incorporate at home with your kiddo or out in the community. I have even broken down this list by the 5 main categories of development: finding growth motor, social emotional, language, and cognitive skills. So I'm hoping that list makes your life just a little bit easier on those days that you're not quite sure what to do with your kiddo and you want something that will enhance their development, but is super easy and simple to put together. All right, guys, let's get into it. When it comes to fine motor skills, your 18-month-old is now able to eat with a spoon, drink from a cup, Is it good? Yeah. I think you're done. What do you think? Your 18-month-old is able to stack 2 or 3 blocks. They are able to place 2 shapes into the correct shapes order, and they're able to assist with undressing themselves. When it comes to gross motor skills, your 18-month-old should be able to walk alone. Your 18-month-old might be walking up some steps, and your 18-month-old is also running. And finally, your 18-month-old is able to pull a toy while walking. When it comes to language skills, your 18-month-old is able to say several words, shakes head no, and finally, your 18-month-old is able to point at items that they want. When it comes to cognitive skills, your 18-month-old is now quite familiar with ordinary things, such as a telephone, a comb, a fork. They're pointing to get the attention of others. They're beginning to show an interest in a stuffed animal or a doll. They're able to point to one body part. Hello, my lovelies. For those of you who are new, my name is Nicole and welcome to Kids OT Health. Today we're going to be diving into developmental milestones for 18 months of age. But before we get going, I just want to tell you guys that down below in the description box is a link to my completely free toddler activities list. This list I've put together has over 60 different activity ideas for you to incorporate at home with your kiddo or out in the community. I have even broken down this list by the 5 main categories of development: finding growth motor, social emotional, language, and cognitive skills.
So I'm hoping that list makes your life just a little bit easier on those days that you're not quite sure what to do with your kiddo and you want something that will enhance their development, but is super easy and simple to put together. All right, guys, let's get into it. When it comes to fine motor skills, your 18-month-old is now able to eat with a spoon, drink from a cup, Is it good? Yeah. I think you're done. What do you think? Your 18-month-old is able to stack 2 or 3 blocks. They're able to place 2 shapes into the correct shape sorter, and they're able to assist with undressing themselves. When it comes to gross motor skills, your 18-month-old should be able to walk alone. Your 18-month-old might be walking up some steps, and your 18-month-old is also running. And finally, your 18-month-old is able to pull a toy while walking. When it comes to language skills, your 18-month-old is able to say several words, shakes head no, and finally, your 18-month-old is able to point at items that they want. When it comes to cognitive skills, your 18-month-old is now quite familiar with ordinary things, such as a telephone, a comb, a fork. They're pointing to get the attention of others. They're beginning to show an interest in a stuffed animal or a doll. They're able to point to one body part. They're starting to scribble on their own. And finally, they're able to follow one-step verbal commands without any gestures. So if you were just to say, sit down, or pick that up without any hand motions, your child's able to follow suit. When it comes to social emotional skills, your 18-month-old likes to hand things to others to play. Your 18-month-old may be demonstrating temper tantrums. They may be afraid of strangers. They show affection to familiar people. They're beginning to do simple pretend play, such as beating a doll. They might cling to caregivers in new situations or unfamiliar settings, and they're beginning to explore alone with parents nearby. So these are signs that you may want to follow up with your physician. If your 18-month-old is not able to point to show things to other people, if your 18-month-old is not yet walking, if he or she does not know what familiar items are for, if they're not copying others, if they haven't gained new words, if they don't at least have 6 words, if he or she doesn't seem to notice when a caregiver returns or leaves, and finally, but most importantly, if your 18-month-old is losing skills that they had once acquired. All right, you guys, that's going to do it for 18 months of age developmental milestones. I hope that was helpful. And don't forget to subscribe if you haven't done that already. Just click this little box here. And don't forget to get your free toddler list with over 60 different activities to keep your little ones busy. I will catch you guys in the next video. Thank you so much for watching. Bye. এই ছিল আজকের পড়াশোনা। কোনো প্রশ্ন যদি থাকে প্রশ্ন করো। কোনো প্রশ্ন আছে আজকের প্রেজেন্টেশন নিয়ে? স্যার এখান থেকে স্যার ভাইভাতে কোশ্চেন স্যার কি রকম হবে প্যাটার্নটা? ভাইভাতে প্রথমে যে কার্ডটা উঠানো হয় তাতে লেখা থাকে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। হ্যাঁ, তো সুতরাং প্রথমে যে জিনিসটা হয় গ্রোথ এবং ডেভেলপমেন্টের ডেফিনিশন জিজ্ঞেস করে ইনভেরিয়েবলি, এটাই বলতে পারে না। তারপরে হচ্ছে প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট, এটাও জিজ্ঞেস করে। তারপর হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, জাস্ট নামগুলো জানতে চায়। বেশিরভাগই এই পর্যন্ত আসতে পারে, এরপর আর যেতে পারে না, ভালো কেউ করে। তারপরে স্পেসিফিক্যালি জানার জন্য যে জিনিসগুলো করা হয়, যে বলতে পারে যে গ্রস মোটর স্কিল কি কি আছে এই আন্ডার গ্রাজুয়েট লেভেলে, উপরে কিন্তু এগুলো এইভাবে জিজ্ঞেস করে না।
গ্রস মোটর স্কিল কি কি আছে কয়েকটা নাম, তারপর ফাইন মোটর স্কিল কি কি আছে নামগুলো জানা, আর হচ্ছে স্পেসিফিক্যালি বলতে পারে যে কোন কোন জায়গায় ডেভেলপমেন্টাল ডিলে হয়, কতগুলা ডিজিজের নাম বলো। হ্যাঁ, সেই ডিজিজগুলোর নাম আছে কতগুলো আমি দিয়ে দিলাম, ওইগুলো তো জিজ্ঞেস করে। আর কোন কোন ডিজিজে কোন ধরনের ডিলেটা বেশি থাকে, যেমন আমি বলি ডাউন সিনড্রোমে কি কি ডিলে থাকে। ডাউন সিনড্রোমে দেখা যায় যে বাচ্চাদের মোটর ডিলে থাকে, সবচেয়ে পরে যায়, তাদের কগনিশনের ডিলে থাকে। হ্যাঁ, কিন্তু ইউজুয়ালি তার স্পিচ এবং সবই ডিলে থাকবে, কিন্তু অতটা প্রমিনেন্ট না, কিন্তু তাদের হাইপোটনিক থাকে, তার মানে মাসকুলার ডিলেগুলো তাদের থাকে, সবসময় থাকে, এবং তাদের বুদ্ধিবৃত্তি একটু কম থাকে, যার কারণে তাদের সোশ্যাল এবং কগনিটিভ বিহেভিয়ারগুলো ডিলে থাকে। আবার যেমন হাইপোথাইরয়েডিজম, এদের কি থাকে, এইভাবে স্পেসিফিক্যালি অনেক সময় ডিজিজ দিয়ে জিজ্ঞেস করে যে এখানে কোন কোন ডিলেটা আশা করো, এখানে কোন কোন ডিলেটা থাকতে পারে। তার মানে হচ্ছে ভাইভাতে প্রশ্ন এরকম, গ্রোথ কাকে বলে, ডেভেলপমেন্ট কাকে বলে, ডেভেলপমেন্টের প্রিন্সিপাল গুলো কি কি, এবং ফ্যাক্টর এফেক্টিং কি কি ফ্যাক্টর আছে এফেক্ট করে। তবে এটা রিটেনে থাকে, বেস্ট রিটেনে থাকে যে ডেভেলপমেন্টাল মাইলস প্রিন্সিপাল কি, ডেভেলপমেন্ট কাকে বলে, গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট কাকে বলে, ফ্যাক্টরস এফেক্টিং গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, এগুলা রিটেনে বেশি থাকে। ভাইভাতেও জিজ্ঞেস করে, ভাইভাতে জিজ্ঞেস করার মধ্যে আলাদা করে যে দুই একটা প্যারামিটারের কথা বলে, যে গ্রস মোটর কি কি দিয়ে আমরা বুঝতে পারি, অথবা 4-8 মাসের একটা বাচ্চা তার গ্রস মোটর কি আমরা আশা করি, এরকম, অথবা ডিজিজের নাম, কোন কোন ডিজিজ, এইভাবে জিজ্ঞেস করে। এছাড়া দেখানোর কিছু নাই। আর দেখানোর জন্য আজকে যে জিনিসটা ছিল আমার, সেটা হচ্ছে যে আসলে আমরা একটু ধরো সরি, যেটা ছিল সেটা হলো যে আমরা আসলে অ্যাকশনগুলো দেখতে পারলাম আজকে, চিনতে পারলাম, জানতে পারলাম যে আসলে কোনগুলোকে কি বলে। এটার জন্য ভিডিওটা দেখা। টেস্ট যেটা করা, যে ডেভেলপমেন্টাল থেরাপিস্ট যখন আসলো বা পেডিয়াট্রিশিয়ান যখন আসলো, তার বাবা মা আছে, বাচ্চাটা কিন্তু তার মতোই বসে আছে, তার মতো অ্যাকশনগুলো করতেছে, বাচ্চা যা খুশি তাই করবে, আমরা ওখান থেকে অ্যাসেস করব। এটা হলো এরকম। আমাদের দেশে সাধারণত যেটা করা হয়, একটা বাচ্চাকে সাধারণত বেডে বসানো হয় তার মা সহ। এই বাচ্চা বসে থাকতে পারে, তার মানে কি, সে মানে 6 মাসের উপরে তার বয়স। বাচ্চা দেখার পরে বাচ্চাকে সামনে আমরা কিছু দেই, খাবার দেওয়া বা ঝুনঝুনি এরকম দিই। যদি ঝুনঝুনি দিয়ে এরকম করি, বাচ্চা তাকায় এবং কানে শুনে, তো বুঝতে হবে তার ভিশন অ্যান্ড হিয়ারিং ইনট্যাক্ট, নাহলে তো সে এই জিনিসটা করতো না। তারপরে বাচ্চার সামনে কিছু মুড়ি বা কোনো খাবার দিয়ে দেওয়া হয়, চিপসের টুকরা দেওয়া হয়, জেমস দেওয়া হয়, মুড়ি দেওয়া হয়, তখন বাচ্চা ক্রল করে সামনের দিকে যায়। এই যে ক্রলিং যে দেখলাম, এটা দেখে আমরা বুঝতে পারবো যে তার বয়সটা কত। তারপরে সে যখন চিপসটা উঠাবে, মুড়িটা উঠাবে, জেমসটা উঠাবে, এটা তার পিনসার গ্রাফস দেখে বুঝবো। ঠিক আছে, এই পর্যন্ত গেল। এরপরে যে জিনিসটা করি সেটা এখানে আমার বলা হয়নি। বাচ্চার পিছন থেকে তালি মারা হয় এভাবে, অথবা ঝুনঝুনি বাজানো হয়। তার মানে হচ্ছে সে শব্দ পেলে পিছনে তাকায়, তার মানে হিয়ারিংটা তার ঠিক আছে। হ্যাঁ, তারপরে ডিস্ট্রাকশন টেস্ট বলে একটা আছে, এটা আমি এখানে দেখাইনি, এগুলো দেখানো লাগবে না তোমাদের। এই জিনিসগুলো করা হয়, এটা শুধু এই আন্ডার গ্রাজুয়েট লেভেলে জানলেই চলবে। এক্সামিনেশন এখানে করা যাবে না, কিন্তু যেহেতু আমরা রোগী ইন্টার্নাল পিরিয়ডে দেখবো, সেই সময় যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে হিস্ট্রিটা কিভাবে নেয়া এবং তার মাকে কি জিজ্ঞেস করা, কোন টাইম অনুযায়ী কি জিজ্ঞেস করা। আমি ডেভেলপমেন্টাল হিস্ট্রি নিলাম, কিন্তু কিভাবে নিব, কোন বয়সে কোনটা আসলে কি ইন্টারপ্রিট করবো, সেই ডিলে কিনা সেটা কিভাবে বুঝবো, সেই জন্য এই প্যারামিটারগুলো আজকে দিয়ে দিলাম। এবং জিজ্ঞেস করতে হবে এটা সে কোন বয়সে অ্যাচিভ করছে। এই জিনিসগুলো জানানোর জন্য আজকের এই ক্লাসটা। আর মেইনলি রিটেন এবং ভাইভা, এই দুই জায়গা তোমাদের ফেস করতে হবেই পেডিয়াট্রিক্স ভাইভার সময়। কারণ এটা থাকে, আমি দেখলাম যে যত কাজে হোক, দুটো বোর্ড যখন থাকে, একজনের বোর্ডের মধ্যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থাকে, এবং এটাই সবচেয়ে বাজেভাবে অ্যান্সার করে। ওই একটা কারণেই সবাই মনে করে যে এটা তো ডিজিজ না, ডিজিজ না, কিন্তু ডিজিজের সাথে তো রিলেটেড, অনেকগুলো ডিজিজের সাথে কিন্তু ডেভেলপমেন্টাল ডিলে রিলেটেড, অনেক অনেক ডিজিজ। আমি অল্প কয়েকটা এখানে শুধু মেনশন করলাম।
এছাড়াও সবার বাসায় বাচ্চা থাকবে, দেখবা যে কিছু মানে ডাক্তার হওয়ার পরই জিজ্ঞেস করবে আমার বাচ্চা এই করে এটা কি ঠিক আছে কিনা, অথবা বলবে যে বাচ্চা এরকম করতেছে, এই করে না, ওই করে না, আমার বাচ্চার দাঁত ওঠে নাই, আমার বাচ্চার এখন তো মাথায় ঠিক মতো চুল নাই, দাঁত পড়ে নাই, অনেক কথা বলবে। হ্যাঁ, অনেক কথা বলবে। সেটা ঠিক আছে কি না সেটা জাজমেন্ট করার জন্য কিন্তু আমাদের এই জিনিসগুলো জানতে হবে। কারণ আমি যে বলছিলাম এর আগে যে পেডিয়াট্রিক্স শুধু রোগ নিয়ে ডিল করে না, বাচ্চার নর্মাল ডেভেলপমেন্ট নিয়েও কিন্তু ডিল করে। আমার কাছে একটা বাচ্চা আসলো, মা দেখাইতে আসবে যে বাচ্চা ঠিক আছে কিনা। বাচ্চা যখন কোনো ভিজিটে আসে, এমনি কেন আসেন, খাবার দাবারের সমস্যা বা খাবার ঠিক আছে কিনা, তখনই বাচ্চা মা বাবা জিজ্ঞেস করে যে বাচ্চা এরকম করে এগুলো কি এজ অ্যাপ্রোপ্রিয়েট কিনা, ঠিক আছে কিনা, হ্যাঁ, বা কোনোটা ডিলেইড আছে কিনা, আমাদের চোখে পড়লো কিনা। এই ব্যাপারগুলো বোঝার জন্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে আত্মস্থ করতে হয়। হ্যাঁ, এটা নিয়ে যে রোগী আসে না তা না, রোগ কিন্তু আসে, খাবার দাবারের সমস্যা নিয়ে সবচেয়ে বেশি আসে। আউটডোরে সবচেয়ে বেশি রোগী আসবে কি নিয়ে, আমার বাচ্চা কিছু খায় না, আমার বাচ্চা কিছু খায় না। না খাওয়ার সাথে রিলেটেড কি, গ্রোথ, তার ডেভেলপমেন্ট। সুতরাং বাচ্চা কি খায় না খায় সেটা অ্যাডিকুয়েসি আমার প্রমাণ করতে হলে তার গ্রোথটা দেখতে হবে। গ্রোথটা কিভাবে দেখবো? অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট। অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট কি? হাইট, ওয়েট, লেন্থ, ওয়েভসি, মিড আপার আর্ম সার্কামফারেন্স, এগুলো তো আছেই। এছাড়া আরো কিছু মানে আরো বড় ধরনের কিছু জিনিস আছে, যেমন আপার সেগমেন্ট, লোয়ার সেগমেন্ট রেশিও। এটা কিছু কিছু ডিজিজে আমরা দেখি, যেমন হাইপোথাইরয়েডিজম, অ্যাকন্ড্রোপ্লাসিয়া, এসব জায়গায় আমরা এগুলো মাপি। সুতরাং রোগী আসলেও এগুলো করতে হবে, না আসলেও করতে হবে। আবার স্কিন ফোল থিকনেস আমরা মাপি, হ্যাঁ, স্লাইটলি পার্স দিয়ে। তারপরে হচ্ছে কোন বাচ্চা কি বলে এটাকে, ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন আছে কিনা, এই জন্য পন্ডারাল ইন্ডেক্স দেখি। তো এই ব্যাপারগুলো কিন্তু অনেক বড় আছে। তারপরে ডেন্টাল এজ দেখি, মেন্টাল এজ দেখি, বোন এজ দেখি। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের একটা পার্ট। এই জিনিস সবকটা কিন্তু আমি আমার লেকচার ক্লাসে আমি কমপ্লিট করে দিয়েছিলাম, এবং লেকচার ক্লাসটা অনেক বড় ছিল, শেষ করতে সমস্যাই হয়েছিল ওই সময়। তো এই জিনিসগুলো একবারে ছেড়ে দেওয়ার মতো না। পেডিয়াট্রিক্সে যারা ক্যারিয়ার করবে তাদের জন্য তো দরকারি, এবং যারা না করবে তাদের নর্মাল ডেভেলপমেন্টটা বোঝার জন্য এই চ্যাপ্টারটা খুবই জরুরি। আর আরেকটা কথা আমরা বলি যে পেডিয়াট্রিক এজ অনেকগুলো কিন্তু আমরা দেখি, ক্রোনোলজিক্যাল এজ, মেন্টাল এজ, হ্যাঁ, ডেন্টাল এজ, তারপরে হচ্ছে বোন এজ, অনেকগুলো এজ দেখি। কোনগুলো কখন কিভাবে দেখি, সেটা কি কোনটার ক্ষেত্রে কিভাবে দেখি সেটা। যেমন বোন এজ যদি আমি দেখতে হয়, আমার একটা এক্সরে লাগবে। এক্সরেটা কোন জায়গায় লাগবে সেটা জানতে হবে, হাতের লাগবে না, পায়ের লাগবে না, অন্য কোথায় লাগবে, যে তার বয়স কত আমি যদি কি করতে, আচ্ছা তার এক্সাক্ট বয়স কত, অথবা সে পিছিয়ে আছে কিনা, এটা বোঝার জন্য কিন্তু আমার এক্সরে লাগে। হাইপোথাইরয়েডিজমে আগে পিছিয়ে থাকে, কেউ আবার এক্সাজারেটেড গ্রোথ থাকে। ডেন্টাল এজ দিয়ে আমরা বুঝি তার দাঁত ডেন্টেশন কখন হইলো কখন পড়লো, এটা দিয়েও আমরা মেজারমেন্ট করি। অনেক সময় এগুলো মেডিকেল ইম্পর্টেন্স হিসেবেও আমাদের দেখতে হয়। তো সুতরাং এই জিনিসটাকে একেবারে ফেলে দেওয়া যাবে না। ক্রোনোলজিক্যাল এজ, মেন্টাল এজ, ডেন্টাল এজ, বনি এজ, এগুলো জানতে হবে। প্রশ্নও করে এরকম যে হোয়াট আর দ্য পেডিয়াট্রিক এজেস, তখন মাথা খারাপ হয়ে যায় যে কি বললো পেডিয়াট্রিক এজেস মানেটা কি। তার মানে কি যে বয়সে বাচ্চা 18 বছরের নিচে বাচ্চারা পেডিয়াট্রিক্স, এটা বোঝাতে চাইলো নাকি অন্য কিছু? তো এটার উত্তর হচ্ছে এটাই, যে পেডিয়াট্রিক এজ হচ্ছে ক্রোনোলজিক্যাল এজ, যেটা নাকি আমরা বয়স দিয়ে কি করি, মেন্টাল এজ যেটা নাকি আইকিউ দিয়ে বুঝি, তারপরে হচ্ছে ডেন্টাল এজ, ইরাপশন অফ টুথ অ্যান্ড শেডিং অফ টুথ, এটা দিয়ে বুঝি। আর বনি এজ বিভিন্ন পার্টসের যে এক্সরে গুলো করি, সেখানে অসিফিকেশন সেন্টার অ্যাপিয়ার করলো কি করলো না তার ভিত্তিতে আমরা ডিটারমিন করি। তো সুতরাং গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এই জিনিস চ্যাপ্টারটা অনেক বড়। একবার দুইবার একটু জাস্ট একটু পড়ে যাও, ধারণাটা মাথায় আসলে বুঝে যাবা যে এটা এরকম কিছু জিনিস আছে। আর প্রশ্ন তো একেবারে ওপেন এই জায়গায়, যেহেতু থাকবে না ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট, সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ গ্রোথ, হোয়াট ইজ ডেভেলপমেন্ট, প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট, ফ্যাক্টরস অ্যাফেক্টিং ডেভেলপমেন্ট, আর ওই বাকি জিনিস 2-4টা যেগুলো থাকবে, যে কোথায় কোথায় ডেভেলপমেন্টাল ডিলে হয়, কি ডিলে হয়। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? আর প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আমি শেষ করে দিব, তোমরা এখন পার্সেন্টেজটা দিবা।